হ্যালো, সকালে শুনতে পাচ্ছেন? হ্যালো। নমস্কার স্যার, শোনা যাচ্ছে। হুম, আর আচ্ছা, বাসনাস কালেকশন কে, নামটা, পুরো নামটা কি? প্রেজেন্ট আমার নাম করুন। সৌমি আমার নাম সৌমি দত্ত। আচ্ছা, তাহলে আজ আর কেউ আসবে না মনে হয়, ক্লাসটা শুরু করে দিচ্ছি আমরা। আর কি ওয়েট করবো না শুরু করে দিই? সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আগের দিনের গল্পটা তো আমরা পড়েছিলাম, এটা একটা নতুন গল্প শুরু হবে, তাই তো? আচ্ছা। হুম। আর আমরা কি প্রত্যয় পড়ছিলাম? লুট, শত্রু, সানচ। লিউট প্রত্যয়, সত্রী, সানচ, এই তিনটা পড়েছি, তাই তো? আচ্ছা। আজকে, হ্যাঁ, আজকে দেখি একটা অন্য প্রত্যয় পড়বো, তার আগে একটু গল্পটা আমরা পড়ে নেবো। এটা একটা সহজ গল্প, খুব একটা কঠিন নয়। ঠিক আছে, এখানে নতুন কিছু প্রয়োগ থাকলে সেই প্রয়োগগুলো আমরা দেখে শেখার চেষ্টা করব। তো বচনম শীলম আখ্যাতি গল্পের নাম। বচনম শীলম আখ্যাতি। আখ্যাতি মানে হচ্ছে, আখ্যাতি শব্দের অর্থ হচ্ছে বক্তি, মানে বদতি। ঠিক আছে। বচনম, বচনম মানে হচ্ছে মুখের যে বাণী, কথা, সেটাকে এখানে বচন বলছে। বচনম শীলম আখ্যাতি। শীল মানে হচ্ছে এখানে স্বভাব। কার কিরকম স্বভাব সেটা বলে না, যে কথাতেই স্বভাব বোঝা যায়। তো সেটাই হচ্ছে এখানে মূল মানে মন্ত্র। তো একটা গল্পের মাধ্যমে এই নীতি কথা এখানে প্রস্ফুটিত হচ্ছে। বচনম শীলম আখ্যাতি। আখ্যাতি শব্দের অর্থ হচ্ছে ভক্তি বা বদতি। বদতি মানে বলা। তাহলে বচন হচ্ছে শীলকে বলে, শীল মানে স্বভাবকে বলে, মানে প্রকাশ করে আর কি। এখানে বলে মানে সেরকম ভাবে বচন কিভাবে বলবে। তো বচন হচ্ছে এখানে এই বাক্যে কর্তা, শীলম এটা হচ্ছে কর্ম, আর আখ্যাতি এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, বচনম শীলম আখ্যাতি। তো গল্পটার নাম এরকম, এখানে এই নীতি বাক্য, সেটা কিভাবে গল্প থেকে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখবো। হুম। ঠিক আছে, তাহলে পড়ছি গল্পটা। অথ, অথৈকদা। এখানে একটা পদ আছে অথৈকদা, সন্ধি বিচ্ছেদ করলে হবে অথ যুক্ত একদা। অথৈকদা। অথ শব্দের অর্থ আমরা দেখেছিলাম আগে। এক সেকেন্ড। অথ শব্দের অর্থ কি কি দেখেছিলাম আমরা, যে অনন্তর অর্থেও অথ শব্দ ব্যবহার করা হয়, আবার কোথাও কোথাও অথ শব্দ মাঙ্গলিক অর্থে ব্যবহার করা হয়। যেখানে উম, কোনো গল্প শুরু হচ্ছে, সেই গল্পের আদিতেই যদি অথ শব্দ থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে অথ শব্দটা হচ্ছে মাঙ্গলিক অর্থে ব্যবহার করা হয়েছে।
যেমন আমরা কোনো কাজ করতে গেলে আগে কোনো মঙ্গল কাজ করি বা মঙ্গল শব্দ উচ্চারণ করি অথবা পূজা মানে মাঙ্গলিক কিছু করি, ঠিক তেমনি সংস্কৃতে এটা একটা মানে মঙ্গলাচরণ নিয়ে করা উচিত কি না এই সকল নিয়ে অনেক বিচার আছে। তো সেখানে সবাই কিন্তু শিষ্টাচার মেনে যে কোনো কিছুই করুক তার আগে একটা মাঙ্গলিক কিছু করে, ওম শান্তি হরিহি এরকম কিছু একটা কিন্তু শব্দ বলে শুরু করে। শ্রীহরি শরণম পত্রের আদিতেও আমাদের আগে প্রচলন ছিল শ্রীহরি শরণম এরকম লিখে পত্র লেখা শুরু হতো, উপরে শ্রীহরি শরণম লেখা থাকতো। তো অথ অথ শব্দের অর্থ এরকম নানা হতে পারে, এখানে অথ শব্দের অর্থ মাঙ্গলিক অর্থে। অথ একদা মানে কোনো এক সময়ে, একদা মানে একস্মিন সময়ে, কশ্চিৎ রাজা, কশ্চিৎ রাজা মানে বোঝাই যাচ্ছে এই শব্দগুলো সব আগে এসছে। অথ একদা, অথ শব্দও এসছে, একদা শব্দও এসছে, কশ্চিৎ শব্দও এসছে, রাজা শব্দও এসছে। হ্যাঁ, দণ্ডকারণ্যম সপরিবারম মৃগয়ার্থম গতবান আসিত। আসিত এখানে ইকারটা হ্রস্ব হয়ে গেছে, ওটা দীর্ঘ হবে। ঠিক আছে, সপরিবারম মানে পরিবারের সহিত, সপরিবারম দণ্ডকারণ্যম মৃগয়ার্থম, দণ্ডকারণ্যম গতবান আসিত। গতবান এখানে তবধু প্রত্যয় করা হয়েছে। আমি একদিন মনে হয় বলছিলাম যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কি। তো গতবান এখানে যে গম ধাতু আছে সেটা একটা ক্রিয়া, কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া। তার জন্য বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকা উচিত বলে কোথাও কোথাও আমরা সমাপিকা ক্রিয়া মানে যেখানে কোনো এরকম ক্রিয়া নেই সেখানে অস্তি গচ্ছতি অস্তি ভবতি এরকম কোনো একটা ক্রিয়ার অধ্যাহার করে নিই। তো এখানে অথ একদা কশ্চিৎ রাজা দণ্ডকারণ্যম সপরিবারম, সপরিবারম মানে হচ্ছে পরিবারের সহিত, মানে পুরো ফ্যামিলি আর কি। মৃগয়ার্থম, মৃগয়া মানে হচ্ছে, মৃগয়া মানে কি শিকারে, শিকার করার জন্য দণ্ডকারণ্যম গতবান আসিত। ঠিক আছে, বন্যসত্ত্বম অনুসরণ সহ রাজা সহচরেভ্যঃ অমাত্যাদিভ্যঃ দূরম অগচ্ছত। বন্যসত্ত্বম অনুসরণ, বন্যসত্ত্বম মানে হচ্ছে বন্য মার্গম, বনের ভিতরে যে রাস্তা সেই রাস্তাকে অনুসরণ করতে করতে সহ রাজা সেই রাজা, তিনি সেই রাজা কি করলো, সহচরেভ্যঃ অমাত্যাদিভ্যঃ, উভয় জায়গাতেই পঞ্চমীর বহুবচন আছে। কেন এখানে পঞ্চমী হয়েছে কেউ বলতে পারবেন? বলা মানে আমাদের বিষয়টা এসছে। যেহেতু সহচরদের থেকে সরে যাচ্ছে তাই। সহচরদের থেকে সরে যাচ্ছে এরকম নয়, দূরে সরে যাচ্ছে। হ্যাঁ দূর শব্দ যেহেতু আছে, ঠিক আছে, যেহেতু দূর শব্দ আছে এই জন্য দূরের সাথে পঞ্চমী। দূর শব্দ যোগে এখানে পঞ্চমী হয়েছে। ঠিক আছে, দূরম অগচ্ছত, সহ রাজা অগচ্ছত মানে গতবান আসিত এরকমই অর্থ। ততস্তে সর্বে রাজানম অন্বেষ্টুম, সেই রাজা, বাকিরা সবাই একসঙ্গে ছিল আর রাজা কিন্তু আগে অনেক এগিয়ে গেছে। ততস্তে সর্বে রাজানম অন্বেষ্টুম ইতস্ততঃ অভ্রমণ, তে বহু বচন আছে তার জন্য অভ্রমণ, অভ্রমত, অভ্রমতাম, অভ্রমণ বহু বচনের রূপ হয়েছে। তো ততঃ তে রাজা, ততঃ মানে তদনন্তরম, তে রাজ সর্বে, ততঃ তে সর্বে রাজানম অন্বেষ্টুম, এখানে অন্বেষ্টুম আছে। ঠিক আছে, ততঃ তে মানে তদনন্তরম, ততঃ মানে তদনন্তরম, ততঃ পরম তারপরে, তে সর্বে মানে সেই তার যে পরিবার ছিল তারা সবাই কি করলো, রাজানম অন্বেষ্টুম, অন্বেষ্টুম মানে খুঁজতে, খুঁজতে চেষ্টা।
হ্যাঁ, ইতস্ততঃ অভ্রমণ, এখানে ওখানে ভ্রমণ করতে লাগলো, মানে তাকে খুঁজতে লাগলো। অরণ্য মধ্যে একস্মিন উটজে কশ্চিৎ অন্ধः সাধুः ন্যবসৎ। সেই অরণ্যের মধ্যে একস্মিন উটজে, কোন একটা উটজে, উটজে মানে হচ্ছে পর্ণকুটির। একস্মিন উটজে, উটজ শব্দ, তার সপ্তমী এর এক বচন আছে উটজে, মানে পর্ণকুটিরে। কশ্চন, এখানে নয় হলন্ত হয়ে গেছে, এই হলন্তটা হবে না, কশ্চন এরকম হবে। কশ্চন অন্ধः সাধু, মানে কোনো একজন অন্ধ সাধু ন্যবসৎ, বসবাস করতেন। হুম। কি বলা হলো তাহলে? অরণ্য মধ্যে একস্মিন উটজে কশ্চন অন্ধः সাধুः ন্যবসৎ, বসবাস করতেন। রাজানাম অন্বেষ্টুম প্রধানামাত্যেন প্রেষিতঃ কোপি সৈনিকঃ তত্র প্রাপ্তঃ। তো তাদের রাজারা যখন মৃগয়াতে যায় তখন তাদের মানে বডিগার্ড যারা থাকে আর কি, দেহরক্ষী, তারাও তো তার সঙ্গে যাবে। তার সঙ্গে তারা পরিবারের সমস্ত সবাইকে নিয়ে গেছে। এখানে যে প্রধান অমাত্য, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, হ্যাঁ, তো তিনি তার রাজাকে খোঁজার জন্য কোনো একজন সৈনিক তিনি প্রেরণ করলেন, কোনো একজন সৈনিককে পাঠালেন। তো সেই সৈনিক সেখানে, সেই যে সাধু ছিল একস্মিন উটজে কশ্চন অন্ধः সাধু ন্যবসৎ, সেখানে সেই সৈনিক প্রাপ্ত হয়েছে, সেই সৈনিক সেখানে গিয়েছে। রাজানাম অন্বেষ্টুম প্রধানামাত্যেন প্রেষিতঃ কোপি সৈনিকঃ তত্র প্রাপ্তঃ। হ্যাঁ, এখানে প্রেষিতঃ একটা আছে, প্রেষিতঃ এখানে প্রেষিতঃ এখানে কিন্তু কর্মণিতে ক্তপ্রত্যয় আছে, প্রাপ্তঃ এখানে কিন্তু কর্তরিতে ক্তপ্রত্যয় আছে। প্রধানামাত্যেন প্রেষিতঃ কোপি সৈনিকঃ তত্র প্রাপ্তঃ, সেই উটযোগে প্রাপ্ত হয়েছে। বৃক্ষতলে উপবিষ্টম অন্ধ সাধুম দৃष्ट्वा সগর্বম অবদৎ সহ, রে অন্ধ অপি আগতঃ अस्माकं রাজা অত্র ইতি। তো বৃক্ষতলে উপবিষ্টম, বৃক্ষ তলে ছিল, এখানে বৃক্ষ তলে ছিল, তারপরে উপবিষ্টম ছিল। তলের এই কাঠটা আমরা দেখতে পাচ্ছি না, ওটা সন্ধির একটা বিশেষ কাজের জন্য এই কাঠটা লোপ হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য এই কাঠটা এখানে দেখা যাচ্ছে না। তাহলে কি আছে এখানে? বৃক্ষতলে উপবিষ্টম অন্ধ সাধুম, বৃক্ষতলে উপবিষ্ট যে অন্ধ সাধু, তাকে দেখে, অন্ধ সাধুম দৃष्ट्वा সগর্বম অবদৎ সহ, সগর্বম অবদৎ, এখানে দৃष्ट्वा একটা পদ আছে, ত্বা প্রত্যয়, ত্বা প্রত্যয় কখন হয় কিছু জানা আছে? দুটো কাজ যখন পরপর হয় হুম, তখন, যেমন আমি ভাত খাচ্ছি, আমি বিদ্যালয়ে যাব, তখন হ্যাঁ তো অপেক্ষা করতে পারি। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, আমি বিদ্যালয়ে যাব, মানে দুটো কাজ যখন একসঙ্গে হচ্ছে, হুম। ঠিক সেরকম নয়। হ্যাঁ, পূর্বের একটা কাজটার সঙ্গে তোয়া প্রত্যয়টা হয়তো না, এরকম অর্থে হয় না, যেমন অর্থটা বলা হলো দুটো কাজ একসঙ্গে হলে সেরকম হয় না। হ্যাঁ, দুটো একটা কাজ, করে আরেকটা করব এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ যখন পূর্বকালে হবে, ঠিক আছে, হুম। মানে একটা আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাব, ভাত খেয়ে আমার যাব, বলাটা থ্রোটা গিয়ে হলো। আগে খাওয়া ক্রিয়াটা, একটি বাক্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে, সেখানে পূর্বকালে নিষ্পন্ন যে ক্রিয়া, সেই ক্রিয়ার বাচক যে ধাতু, সেই ধাতু থেকে আমরা ত্বা প্রত্যয় করি। যেমন এখানে অন্ধ সাধুম, সেই কি করবে, আগে অন্ধ সাধুকে দেখবে, তারপরে সে বলছে, দেখে বলছে। তাহলে দৃষ্টা, দর্শন রূপ কাজটা আগে হচ্ছে ক্রিয়াটা, তাহলে দর্শন রূপ ক্রিয়ার বাচক যে ধাতু, দৃশ ধাতু, সেখান থেকে আমরা ত্বা প্রত্যয় করছি, দৃষ্টা এই রূপটা হচ্ছে। ত্বা প্রত্যয়ান্ত সমস্ত শব্দগুলো কি অব্যয় হয়, ঠিক আছে, দৃষ্টা এখানে এটা একটা অব্যয়, তার জন্য এখানে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না। বৃক্ষতলে উপবিষ্টম অন্ধ সাধুম দৃष्ट्वा সগর্বম, মানে অত্যন্ত গর্বের সহিত, অবদৎ সহ, সে বলল, কি বলল,
রে অন্ধ অপি আগতঃ अस्माकं রাজা অত্র। রে শব্দটা হচ্ছে সম্বোধনে বোঝায়, কিন্তু যাকে তাকে সম্বোধন করার জন্য আমরা রে শব্দ ব্যবহার করি না। হ্যাঁ, যখন কাউকে কারোর হীনতা বোঝাতে চাই, হ্যাঁ, অধমর্ণত্ব বোঝাতে চাই, অনুৎকৃষ্টত্ব বোঝাতে চাই, তখন আমরা রে এই সম্বোধনটা করি। রে খল, মানে হে খল, রে খল, রে রাবণ, রাবণকে সম্বোধন করলে আমরা কেন তাকে খল এরকম বোঝাতে চাইছি, তার জন্য রে বলি। আর রামকে বললে হে রাম, ঠিক আছে? তাহলে রেও একটা সম্বোধনবাচক শব্দ, যেমন হে একটা সম্বোধনবাচক শব্দ, ঠিক তেমনি রে একটা সম্বোধনবাচক শব্দ। কিন্তু রে শব্দটা কখন ব্যবহার হয়? যখন কাউকে মানে কারোর অনুৎকৃষ্টত্ব বোঝাতে চাই, কাউকে যখন ছোট করতে চাই, তখন হচ্ছে রে হয়। তো এখানেও সে কিন্তু নিজের গর্বের সঙ্গে বলছে, তার জন্য সে সাধু টাধু অত কিছু দেখবে না। হ্যাঁ, রে অন্ধ এরকম ভাবে তাকে সম্বোধন করছে। হে মানে হে অন্ধ অপি আগতঃ अस्माकं রাজা অত্র। হ্যাঁ, অপি শব্দের আগে ব্যবহার, তাহলে আমরা কি হয়েছে? অপি শব্দের আগে ব্যবহার আছে, বাক্যের আদিতে যদি অপি শব্দের ব্যবহার হয়, তাহলে সেই অপি শব্দের অর্থ কি হয়? সেটা কি করে? বলা হয়েছিল না? স্যার অপিটাও তো অব্যয়। হ্যাঁ, অপিটাও একটা অব্যয়। মানে এখানে না, অপি শব্দ যদি, এটা বলা হয়নি কি আগে? না আমার মনে স্যার, পড়ছে না, হয়তো আগের ব্যাচকে বলেছিলাম। অপি শব্দটা, অপি শব্দের অর্থ হচ্ছে ও। হ্যাঁ, অহম গ্রামম অপি গচ্ছামি, মানে আমি গ্রামেও যাচ্ছি। অহম অন্নম অপি খাদামি, মানে আমি ভাতও খাচ্ছি। ঠিক আছে? তো এরকম অর্থে সাধারণভাবে অপি শব্দের ব্যবহার হয়। কিন্তু সেই অপি শব্দটা যদি বাক্যের আদিতে ব্যবহার হয়, তাহলে সেই অপি শব্দটা তখন প্রশ্নবাচক হয়ে যায়, মানে প্রশ্ন করতে চাইছে কিছু। অপি আগতঃ अस्माकं রাজা অত্র, প্রশ্ন হয়ে গেল তখন। আর अस्माकं রাজা অপি অত্র আগতঃ, মানে আমাদের রাজাও এখানে এসেছেন। দুটো শব্দের কিন্তু প্রয়োগ প্রথমে যদি বাক্যের আদিতে থাকে, তাহলে অপি শব্দ প্রশ্নবাচক হয়ে যায়। ঠিক আছে? যেমন এখানে আমরা একটা উদাহরণ পেলাম, অপি আগতঃ अस्माकं রাজা অত্র। এখানে অপি শব্দ আগে আছে বলে প্রশ্নবাচক হয়ে গেছে, মানে আমাদের রাজা কি এখানে এসেছেন, এরকম অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে? তো সে তাকে বৃক্ষতলে উপবিষ্ট সেই অন্ধ সাধুকে দেখে অত্যন্ত গর্বের সহিত সে বলল কি, রে অন্ধ, আমাদের রাজা কি এখানে এসছেন, ইতি, এটা সে বলল। তদাকরণ্য সাধু উবাচ অন্ধ অহম ন দ্রষ্টুম সমর্থ अस्मि ইতি। ঠিক আছে? তো তাকে অন্ধ বলছে, তাহলে সে কি করে দেখবে? তো তদাকরণীয়, তৎ আকরণীয় মানে এই বাক্যটা শুনে, আকরণীয় মানে শ্রুত্বা। সাধু উবাচ, সাধু বলল, উবাচ এখানে ওয়াজ ধাতুর লিট লোকারের রূপ আছে, উবাচ অন্ধ অহম, আমি অন্ধ, ন দ্রষ্টুম সমর্থ अस्मि ইতি, আমি দেখতে সমর্থ নই। তখন সে বলছে কি, সেই সৈনিক বলছে কি, জানে ত্বম অন্ধোসি তথাপি ন বধিরঃ, অশ্বস্য পদরবাহ অপি ন শ্রুতঃ ত্বয়া ইতি সুৎপ্রাসম উক্তং তেন। ঠিক আছে? তো বলছে আমি জানি যে তুমি অন্ধ, জানে ত্বম অন্ধোসি তথাপি ন বধিরঃ, কিন্তু তুমি তো কালা নও। বধির মানে এই যে কানে শুনতে পায় না, তাকে বধির বলে। ঠিক আছে? ন বধিরঃ, অশ্বস্য পাদরবাহা, বহু বচনে আছে। হ্যাঁ, পাদরব শব্দ মানে পায়ের শব্দ, অশ্বের যে খুরের শব্দ, অপি ন শ্রুতাহ ত্বয়া, সেটাও কি আপনি শোনেননি, তুমি শোনোনি? এতে সোৎপ্রাসম, অত্যন্ত উৎপ্রাসের সঙ্গে উৎকণ্ঠার সঙ্গে সে বলল তাকে। সাধোহ ন ইতি প্রত্যুত্তরম শ্রুত্বা, তখন সাধু কি বললো যে না শুনিনি। তখন সাধোহ ন ইতি প্রত্যুত্তরম শ্রুত্বা দুর্বচনানি ভাসমানঃ সহ নির্গতঃ তস্মাৎ স্থানাৎ। ঠিক আছে? তো সাধুর এরকম, তাকে সাধুকে অত্যন্ত গালাগালি দিতে দিতে সে সেই স্থান থেকে নির্গত, তস্মাৎ স্থানাৎ, সেই স্থান থেকে সে নির্গত হলো।
ঠিক আছে, তাহলে প্রথম প্যারার অর্থ সবাই বুঝতে পেরেছে। স্যার উবাচটা কি বললেন? বচ ধাতুর কি রূপ? লিট লোকারের, প্রথম পুরুষের এক লিট। বচন। হুম। স্যার আচ্ছা। কোনটা? উবাচ। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপি যখন বাক্যের মধ্যে থাকবে তাহলে তখন সেটাকে অব্যয় বলে ধরবো, তাই তো? না, সবসময়ই অব্যয়, কিন্তু অর্থটা আলাদা হয়ে যায়। বাক্যের মধ্যে যখন থাকবে তখন তার অর্থ আমরা ও যেটা বলি না, আমি ও, এরকম হ্যাঁ ভাবে, হ্যাঁ। তখন তার অর্থটা সেরকম হয়ে যায়। কিন্তু অব্যয় সবসময় বাক্যের আদিতে আচ্ছা হলে সেটা প্রশ্নবাচক অব্যয় হয়ে যায়, বাক্যের মধ্যে থাকলে এরকম মানে ও এইরকম অর্থের বোধক হয়ে যায়। অব্যয় আর সবসময় থাকে। হুম। হ্যাঁ, আর উবাচটা কিসের লিট লকার বললেন স্যার? বচ ধাতু, বচ। বচ। হুম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে একজন এই পুরো প্যারাটা একবার রিডিং করুন তাহলে কেউ। স্যার রিডিং পড়বো? হুম হুম হুম, দেখে দেখে। স্যার বলবো? হুম। अथैकदा कश्चिद् राजा दण्डकारण्यं सपरिवारं मृगार्थं गतवान् आसीत्। वन्यसत्त्वं বন্যসত্ত্বম। वन्यसत्यं সত্য। वन्यसत्यम् अनुसरन् स राजा सहचरभ्यो आत्मा সহচরেভ্যো সহচরেভ্যः অমাত্যাদিভ্যः। सहचरेभ्यः হুম। आत्मा आत्मादिभ्यः दूरं অমাত্যাদিভ্যः। সরি অমাত্যাদিভ্য, অমাত্য। আচ্ছা আচ্ছা, ওটা অমাত্যের হচ্ছে দিকে হচ্ছে সন্ধি হচ্ছে অমাত্যদিভ্যः दूरम् आगच्छत् ततस्तै सर्वे राजनम् अन्वेष्टुम् রাজা। इतस्ततः अभ्रमन् হুম। अरण्यमध्ये एकस्मिन् उटजे कश्चन अन्धः साधुः न्यवसत्। নিয়বসত। राजा राजान् 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 राजानं नेष्टुं मात्येन प्रेषितः कोऽपि सैनिकः तत्र प्राप्तः। वृक्षतले उपविष्टम् अन्धसाधुं दृष्ट्वा सगर्वम् अवदत् सः, रे अन्ध, अपि आगतः अस्माकं राजा अत्र? इति। तदा कर्ण्य साधुः उवाच, अन्धः अहं न द्रष्टुं समर्थः अस्मि इति। जाने त्वम् अन्धोऽसि तथापि न बधिरः। अश्वत्थपदरवः अपि न श्रुत्वा तत्वा इति अपि न श्रुतः त्वया। श्रुत्वा इति श्रोतप्रासम् उक्तं तेन। साधो न इति प्रत्युत्तरं श्रुत्वा दुर्वचनानि भाषमाणः स निर्गतः तस्मात् স্থানাৎ। ঠিক আছে, উচ্চারণটা ভালো, কিন্তু ওই মানে পড়তে পড়তে কোথাও আটকে যাচ্ছে, উচ্চারণটা দারুণ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রথম প্যারার অর্থ সবার বোঝা গেছে। এখানে কি প্রয়োগ আছে এমন কিছু বা কোনো শব্দের অর্থ এরকম কিছু বোঝা যায়নি, আছে কি? স্যার ওইটার মানে কি সোৎপ্রাসম? মানে ইতি সোৎপ্রাসম মানে উৎপ্রাস মানে হচ্ছে মানে উৎকণ্ঠার সহিত, মানে এরকম অর্থটা। মানে ভাবটা বোঝা গেছে তো কিরকম বলতে চাইছে? সাক্ষাৎ অর্থটা আমি उत्प्रासम।
মানে তাকে আর কি ধিৎকার করে, মানে মানে তাকে অপমান করে আর কি, এরকম ভাবে। ঠিক আছে, তাকে মানে অত্যন্ত নিকৃষ্ট ভেবে উত্তর দেওয়া আর কি। ঠিক আছে, সেরকম অর্থে উৎপ্রাসম সহ কথায়তি, এরকম ভাবে ব্যবহার করা হয় বাক্যে। ঠিক আছে, ঠিক ঠিক অর্থটা আমার মনে আসছে না এখন। উৎপ্রাসম, ঠিক আছে, আমি দেখে বলবো। ঠিক মানে আছে তাকে স্যার। অপহাস করে আর কি, মানে এরকম অর্থ বোঝাতে গেলে। বোঝা গেছে? ঠিক আছে স্যার। হুম। তারপরে অত্রান্তরে সেনাপতি তত্র উপস্থিত। অত্রান্তরে মানে সেই সময়ই, তার মানে কিছুক্ষণ পরে আর কি, নিকটে সেনাপতি তত্র উপস্থিত, মানে সেই উটজের কাছে সেনাপতি তত্র উপস্থিত, সেখানে উপস্থিত হয়েছে। ভোহ সাধোহ, সাধোহ হবে না, এখানে বিসর্গটা হবে না। ভোহ সাধো অপ্যস্মাকম নৃপতি আগত অত্র, अपि युक्त अस्माकम अप्यस्माकम नृपति আগতো অত্র, আগতঃ অত্র, আগতোত্র। এখানেও কিন্তু অপি শব্দের কি হয়েছে, আগে ব্যবহার আছে। হ্যাঁ, অপি अस्माकम নৃপতি আগতঃ অত্র, মানে আমাদের নৃপতি রাজা কি এখানে এসেছেন। ইতি পৃষ্ঠে সতি, এরকম যখন জিজ্ঞেস করা হলো, ন নৃপতির আগতঃ পরম একঃ সৈনিকঃ রাজানম অন্বিষ্যন উত্তরাম দিশম অগচ্ছৎ ইতি উক্তবান সহ। এরকম যখন জিজ্ঞেস করা হলো, তখন সেই সাধু, অন্ধ সাধু কি বলল, ন নৃপতি আগতঃ, রাজা এখানে আসেননি, পরম মানে কিন্তু, একঃ সৈনিকঃ রাজানম অন্বিষ্যন উত্তরাম দিশম অগচ্ছৎ ইতি উক্তবান সহ। কিন্তু একজন সৈনিক রাজাকে খুঁজতে খুঁজতে এখানে এসে উত্তর দিকে গেছে, এটা সে বলল। ঠিক আছে, উত্তরাম দিশম, দিক শব্দ, দিক শব্দ কি স্ত্রীলিঙ্গে, তার জন্য ইয়ম দিক এরকম ব্যবহার হয়, তার জন্য উত্তরাম বলেছে। ঠিক আছে, দ্বিতীয় আর এক বচন আছে, উত্তরাম দিশম অগচ্ছৎ ইতি উক্তবান সহ। ততশ্চ সেনাপতি অন্যত্র অন্বেষণার্থম নিরগচ্ছৎ। তখন সেনাপতি কি করলো, তখন আবার অন্যান্য জায়গাতে খোঁজার জন্য অন্বেষণার্থম নিরগচ্ছৎ, সেখান থেকে নির্গত হলেন। অনন্তরম মানে এরপর, স্বয়ং প্রধানামাত্যঃ তত্র আগত্য রথাৎ অবতীর্য চ সবিনয়ম সাধুম অপৃচ্ছৎ, ভোঃ সাধুবর বয়ম রাজ্ঞা সহ একস্মিন দুর্গম বনে মৃগয়াर्थम আগতাः। अस्मिन् दुर्गम वने मृगयार्थम आगताः, परम दुर्भाग्येन अस्मत् वियुक्तः महाराजः। अपि जानाति भवान् किञ्चित् अस्मिन् विषये। भद्र न किमपि जानामि इति श्रुत्वा प्रधानामात्यः अन्यत्र निरगच्छत्। ঠিক আছে, তো এরপরে কি হলো, সেখানে অনন্তরম মানে এরপরে, স্বয়ং প্রধানামাত্য, সেখানে প্রধান আমাত্য যিনি ছিলেন তিনি তত্র আগত্য রথাৎ অবতীর্য, রথ থেকে নেমে সবিনয়ম সাধুম অপৃচ্ছদ, অত্যন্ত বিনয়ের সহিত সাধুকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো, ভোঃ সাধুবর, হে সাধুবর, বয়ম রাজ্ঞা সহ অস্মিন দুর্গম বনে, আমরা রাজার সহিত এখানে এই দুর্গম বনে মৃগয়ার্থম আগতাঃ, মৃগয়ার জন্য এসেছিলাম। পরম মানে কিন্তু, দুর্ভাগ্যেন মানে অত্যন্ত দুর্ভাগ্যের জন্য, অস্মৎ বিযুক্ত মহারাজ, আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছেন মহারাজ। আবার এখানে অপি শব্দের প্রথমে বাক্যের আদিতে ব্যবহার হয়েছে। অপি জানাতি ভবান কিঞ্চিত অস্মিন বিষয়ে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন, এরকম তাকে জিজ্ঞেস করলো। ভদ্র ন কিমপি জানামি ইতি শ্রুত্বা প্রধান আমাত্য অন্যত্র নিরগচ্ছৎ। ঠিক আছে, তখন সেই অন্ধ সাধুটাকে কি উত্তর দিল, ভদ্র, বিশেষ সম্বোধনে ভদ্র শব্দটা ব্যবহার করা হয়। ভদ্র আর্য ন কিমপি জানামি, আমি কিছু এই বিষয়ে জানি না, এটা তাকে উত্তর দিল। এটা শুনে প্রধান আমাত্য অন্যত্র তাকে খুঁজতে চলে গেল। ঠিক আছে, পড়ো অন্য একজন। স্যার পড়বো? আচ্ছা স্যার, হ্যাঁ, এই শব্দটা যদি আগে প্রশ্ন হিসেবে ব্যবহৃত হয়,
হুম, তাহলে কি এটা কি ও অর্থ করে না? না, প্রশ্নবাচক হয়ে যায় তখন। আচ্ছা ঠিক আছে, মানে এটার কোনো অর্থ তো হয় না তখন, তাই তো? না, তখন এরকম কোনো অর্থ নেই। ওটা ওই বাক্যটাকে প্রশ্ন বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে। না, বলেন আপনি কি জানেন, তখন অপি ভবান জানাতি, ওই কি আচ্ছা। অর্থ যেটা বলছি আমরা, সেটা হচ্ছে অপি শব্দের অর্থ হয়ে যায়। হুম। হুম, কে পড়বে? স্যার পড়বো স্যার। হুম, হুম, अत्रान्तरे सेनापतिः तत्र उपस्थितः भयो साधो अस्माकं निपृतिः आगतः इति पृष्ठे सति न निपृतिरागतः परम् एकः सैनिकः राजनम् अन्य রাজানম আছে, আকার আছে रा, একটু। राजानम् अन्वेषणम् उत्तरां दिशम् आगच्छत् इति उक्तवान् सः। ततश्च सेनापतिः अन्यत्र अन्य उपा सर এটা কি স্যার अन्वेषणार्थम। अन्वेषणार्थं निरगच्छत्। अतन्तर स्वयं प्रधानमन्त्रिः तत्र आगत्य रथात् अवतीर्य च सविनय साधुम् अपृच्छत् भयो साधुवर वयं राज्ञा सह अस्मिन् दुर्गमने दुर्ग दुर्गम बने। दुर्गः वने मृगयार्थम् आगतः दुर्गम बने, दुर्गम बने। दुर्गमवने मृगयार्थम् आगतः परं दुर्भाग्येन अस्मन् दुर्भाग्येन, दुर्भाग्येन। दुर्भाग्येन अस्मत् वियुक्तः महाराजः अपि जानाति भवान् किञ्चित् अस्मि निश्चये भद्रे न किमपि जानामि इति श्रुत्वा प्रधानमन्त्री अन्यत्र निरगच्छत्। হুম, স্যার ঠিক ঠিক আছে আছে তাহলে। স্যার। হ্যাঁ, উচ্চারণ আর একটু স্পষ্ট করতে হবে, মানে অনেকগুলো শব্দ বোঝা যাচ্ছে না, রিডিং করে একটু অভ্যাস করতে হবে, তাহলে আরো ঠিকঠাক হবে, বারবার ধরে পড়তে আচ্ছা হবে। হুম, আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে কোথাও নিরগচ্ছদ, এখানে নির উপসর্গ আছে আর অগচ্ছদ আগে ধাতুর রূপ হয়, তার সঙ্গে উপসর্গের যোগ হয়। ঠিক আছে, ধাতুর রূপের সঙ্গে উপসর্গের যোগ হয়, তার জন্য নিরগচ্ছদ এরকম হয়েছে। তাহলে বোঝা গেল তো দ্বিতীয় প্যারা। তৃতীয় প্যারা এবারে কি বলছে? আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো। হুম, বল বল।
হ্যালো, স্যার কি কথা বলছেন? মানে আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কথা বলছিলাম না তখন। ঠিক আছে। ও আচ্ছা, আমি ভেবেছি আমার কোনো মানে নেটওয়ার্কের প্রবলেম কিনা বলে চেক করলাম। ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তৃতীয় প্যারাটা আমরা দেখছি। অথ অল্পকালেন, এখানে যে অর্থ শব্দ আছে আবার, হ্যাঁ, আগে যে প্রথম অর্থ শব্দটা আমরা দেখেছিলাম, সেই অর্থ শব্দটা কিন্তু কিরকম ছিল? মাঙ্গলিক অর্থে, মঙ্গলবাচক অর্থে। এখানে কিন্তু অনন্তর অর্থে। ঠিক আছে, অথ মানে অনন্তরম বা এরপরে। অল্পকালেন পরিশ্রান্ত রাজা তত্র উপস্থিত, এর কিছুক্ষণ পরে কি হলো? পরিশ্রান্ত হয়ে রাজা সেখানে উপস্থিত হলেন। যত্র যে সাধুর উপবিষ্ট, যত্র সহ সাধু উপবিষ্ট, যেখানে সেই সাধু উপবিষ্ট ছিলেন। কৃতাঞ্জলিনা ভণিতঃ রাজা ভণিতঃ রাজ্ঞা ভগবান তৃষার্থः অহম কিঞ্চিত জলম ইচ্ছামি পাতুম। তো সেখানে রাজা উপস্থিত হয়ে কৃতাঞ্জলি হয়ে হাত জোড় করে বললেন কি, যে হে ভগবান, তৃষার্থ, আমি অত্যন্ত তৃষ্ণার্ত, কিঞ্চিত জলম ইচ্ছামি পাতুম, কিছু জল পান করার জন্য চাইছি, ইচ্ছা করছি। তদা সহ অবদত রাজন স্বাগতন্তে, তখন সে বললো কি, সে কিন্তু অন্ধ, দেখতে পায় না কে রাজা বা কে, সে কিন্তু সাক্ষাৎ তাকে বললো কি, রাজন স্বাগতন্তে, আপনাকে এখানে স্বাগত। পরিশ্রান্ত লক্ষ্যসে, আপনাকে পরিশ্রান্ত বোঝা যাচ্ছে। অতঃ ন সহসা জলম পেয়ম, অতঃ মানে এই জন্যে, এই কারণে, না সহসা মানে ঝটিতি হঠাৎ করে, জলম ন পেয়ম জলপান করা উচিত নয়। কন্দ মূল ফলানি ভুক্তা জলপ্রাশনম কর্তব্যম, কন্দামূল প্রভৃতি ভক্ষণ করে তারপরে জল পান করা উচিত। তদা সবিস্ময়ম রাজ্ঞা পৃষ্টম ননু নেত্রহীনেন ভবতা অহম রাজা ইতি কথম বিজ্ঞাতম। তখন রাজা অত্যন্ত বিস্ময় হয়ে গেছে, যে অন্ধ কিন্তু আমাকে দেখে কিভাবে বুঝলো যে আমি রাজা। তখন সে তাকে জিজ্ঞেস করলো, রাজা তাকে জিজ্ঞেস করলো কি, ননু নেত্রহীনেন ভবতা অহম রাজা ইতি কথম বিজ্ঞাতম। ননু এই শব্দটাও কিন্তু বাক্যের আদিতে ব্যবহার করা হয় প্রশ্ন বোঝাতে। ঠিক আছে, এখানেও সেরকম ভাবে ব্যবহার হয়েছে। যা নেত্রহীন, আপনি তো নেত্রহীন, তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি রাজা? কশ্চিৎ আগত অত্র মাম অন্বেষ্টুম, তো রাজা জিজ্ঞেস করছে, আমাকে কি এখানে কেউ খোঁজার জন্য এসেছিল? তৎশ্রুত্বা বিহস্য অব্রবীত সহ, সেটা শুনে সে হেসে বলল কি, প্রথমম সৈনিক ভবন্তম অন্বেষ্টুম আগতঃ, সবার প্রথমে একজন সৈনিক আপনাকে খুঁজতে এসেছিল। তৎপশ্চাৎ সেনাপতি, তারপরে সেনাপতি। তদনন্তরম প্রধানামাত্য, তারপরে প্রধান আমাত্য আপনাকে খুঁজতে এসেছিলেন। অধুনা ভবান অত্র উপস্থিত ইতি, এরপরে এখন আপনি এখানে উপস্থিত হয়েছেন। ঠিক আছে। তদা রাজা পপ্রচ্ছ, তারপরে সেই রাজা তাকে জিজ্ঞেস করলো কি, তেষাম অধিকার পদানি অপি কথম অভিজ্ঞাতানি, তারা কোন পদে আছে, তারা কোন অধিকারে আছে, এটা আপনি কি করে জানলেন? সাধু প্রত্যবদত, সাধু প্রতিযুক্ত অবদত, প্রত্যবদত প্রত্যুত্তর দিলেন কি, তৈহি প্রযুক্তৈহি শব্দ বিশেষৈহি, তাদের দ্বারা প্রযুক্ত যে শব্দ বিশেষ, সেই শব্দ বিশেষের দ্বারা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা সে তাকে উত্তর দিল। সৈনিক মাম রে অন্ধ ইতি সম্বোধিতবান, সৈনিক এসে কি বলেছিল? রে অন্ধ, এরকম ভাবে সম্বোধন করেছিল। সেনাপতি না ভো সাধো ইতি উক্তম, সেনাপতি এসে কি বলেছিল? ভো সাধো। প্রধান আমাত্য সাধরম সাধুবর ইতি অব্রবীত, প্রধান আমাত্য কি বলেছিল? এসে অত্যন্ত আদরের সহিত সাধুবর বলে সম্বোধন করেছিল। ভবতা সপ্রণামম ভগবান ইতি গৌরব পদম প্রযুক্তম, আর আপনি প্রণামের সহিত ভগবান এরকম পদ ব্যবহার করেছেন। রাজন আদরান্বিত বচাংসি শিরশ্রেষ্ঠতাম দ্যোতয়ন্তী ইতি, তখন রাজাকে বলল, হে রাজন, আদরান্বিত বচাংসি, আদরযুক্ত বাক্য, শীল শ্রেষ্ঠতাম, শ্রেষ্ঠ স্বভাবকে বোঝায়,
দ্যোতয়ন্তি মানে বোঝানো ইতি। তদাকরণে সন্তুষ্টঃ রাজা ধন্যঃ খলু ভগবান ধন্যঃ খলু ভবান ইয়ঃ শব্দমাত্রেণ শীলম পরীক্ষতে ইত্যুক্ত্বা তম মুনিবরম প্রণম্য স্বনগরম প্রতিনিবৃত্তঃ। ঠিক আছে, তো এটা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা তাকে কি বললো, ধন্যঃ খলু ভবান, আপনি ধন্য যে নাকি শব্দ মাত্রের দ্বারাই, শব্দ শুনেই, তার বাক্য শুনেই তার শীলকে বুঝতে পারে, শীল মানে তার স্বভাবকে বুঝতে পারে, এই জন্য আপনি ধন্য। এই বলে সেই মুনিবরকে প্রণাম করে নিজের নগরকে প্রতিনিবৃত্ত, তার নগরের উদ্দেশ্যে যেতে লাগলো। ঠিক আছে, তো এই যে বচনম শীলম আখ্যাতি বলা হয়েছিল, সেটাই এই গল্পের দ্বারা বোঝানো হলো। ঠিক আছে, এই দুটো প্যারা অন্য একজন রিডিং পড়ো, তারপরে কোথাও কি না বুঝতে পারলে সেটা বলতে হবে। স্যার পড়বো? হুম। অন্য কেউ পড়বে তো, পড়তে পারে। আচ্ছা, অন্য কেউ, আপনি তো পড়েছেন একবার, অন্য কেউ যদি পড়তে না, চায়। আমি পড়িনি। আচ্ছা, তাহলে পড়ুন, প্রথম প্যারাটা পড়ুন, লাস্ট প্যারাটা অন্য কেউ পড়বে তারপরে। দাদা রাজা, এটা পড়বো তো? অথ অল্পকালীন। ও, অথল্পকালেন পরিশ্রান্ত রাজা তত্র উপস্থিত, যত্র স সাধুরুপবিষ্ট কৃতাঞ্জলিনা ভূষিতং রাজা রাজ্ঞা ভগবন তৃষ্ণার্ত অহম কিঞ্চিৎ জলমিচ্ছামি পাতুম। তদা স অবদৎ রাজনম স্বাগতম তে পরিশ্রান্ত লক্ষসে, অত ন সহসা জলম পেয়ম। কন্দমূল ফলানি ভুক্ত্বা জলপ্রাশনম কর্তব্যম। তদা সবিস্ময়ং রাজ্ঞা পৃষ্টম, ননু নেত্রহীনেন ভবতা অহম রাজা ইতি কথং বিজ্ঞাতম। কশ্চিদাগতোত্র মামো অন্বেষ্টুম ইতি তথো শ্রুত্বা বিহস্য অব্রবীৎ স প্রথম সৈনিকো ভগবন্তমেষ্টুম আগতঃ। তত্র পশ্চাৎ সেনাপতিঃ তদন্তরম প্রধানমাত্তঃ অধুনা ভবান্ত্র উপস্থিতঃ ইতি। তারপরে অন্য কেউ, এখানে কোথাও বুঝতে কিছু অসুবিধা আছে কি? না, বুঝতে অসুবিধা নেই, কিন্তু আমার পড়াটা কি ঠিকঠাক হয়েছে স্যার? আর একটু ভালো করতে হবে, হচ্ছে তবে। আচ্ছা, ঠিক আছে। স্যার পড়বো? হ্যাঁ। तदा राजा प्रपच्छ तेषाम् अधिकारपदानि अपि कथम् अभिज्ञातानि। साधुः प्रत्यवदत् तैः प्रयुक्तैः शब्दविशेषैः सैनिकः मां रे अन्ध इति सम्बोधितवान्। सेनापतिना भोः साधो इति उक्तम्। प्रधानामात्यः सादरं साधुवरः इति अब्रवीत्। भवता सप्रणामं भगवन् इति गौरवपदं प्रयुक्तम्। राजन् आदरान्वितवचांसि शीलश्रेष्ठतां द्योतयन्ति इति। तदा कर्ण्यं सन्तुष्टो राजा धन्यः खलु भवान् यः शब्दमात्रेण शीलं परीक्षते इत्युक्त्वा
तं मुनिवरं प्रणम्य स्वनगरं प्रतिनिवृत्तः। এখানে একটা ভুল হয়ে গেছে, মানে তদা রাজা প্রপচ্ছ হবে না, পপ্রচ্ছ হবে, সেকেন্ডটাতে পয়ের ফল হবে। হ্যাঁ, আপনি কি গান করেন নাকি? না স্যার। আচ্ছা, আপনার গলা শুনে মনে হচ্ছে সেই রেডিওতে খবর খবর পড়ে না? আবৃত্তি করি। আচ্ছা আচ্ছা, সেই বলি এরকম। ঠিক আছে, ভালো হয়েছে। স্যার এটার মানে কি? দোতয়ন্তে? দ্যোতয়ন্তী মানে হচ্ছে উম, একটা হয় কি বলা, আর একটা হয় কি বোঝানো। হুম, এমন অনেক শব্দ হয় যে শব্দগুলো সাক্ষাৎ বাচক হয়, ঠিক আছে, আর কিছু কিছু শব্দ হয় সেগুলো বাচক নয়। যেমন একটা উদাহরণ আমি বলছি, যেমন ধাতুর মধ্যেই, যেমন আমরা বলি না প্রহার, প্রহার এখানে কি কি উপসর্গ আছে, কি ধাতু আছে? প্র উপসর্গ আছে, হ্রি ধাতু আছে। হ্রি ধাতুর অর্থ হচ্ছে হরণ করা, হরতি। হুম, তো তার সঙ্গে যখন প্র উপসর্গ যোগ করা হয় তখন প্রহার মানে আঘাত করা অর্থ চলে আসছে। তো এই আঘাত করা যে অর্থটা আসছে সেটা কার অর্থ? প্র এই উপসর্গের অর্থ না হ্রি ধাতুর অর্থ? তো বলে কি সিদ্ধান্ত এটাই যে এখানে অর্থটা হচ্ছে ধাতুরই, কিন্তু ধাতুর এই অর্থটাকে বোঝাচ্ছে কে? প্র এই উপসর্গ, তার জন্য প্র এই উপসর্গ হচ্ছে দ্যোতক, তার জন্য দ্যোতয়তি। দ্যোতয়তি মানে হচ্ছে জ্ঞাপয়তি, ঠিক আছে? জ্ঞাপয়তি মানে জ্ঞাপন করায়, বোঝায়। সে সাক্ষাৎ সেই অর্থটাকে দেখাচ্ছে না বা সাক্ষাৎ অর্থটাকে বলছে না, কিন্তু সেই অর্থটাকে বোঝানোর জন্য সাহায্য করছে। ঠিক তেমনি রাজন আদরান্বিত বচাংসি শিলশ্রেষ্ঠতাম দ্যোতয়ন্তী। ঠিক আছে, আদরান্বিত বাক্য শিলশ্রেষ্ঠতাকে বোঝায়, ঠিক আছে, বোঝানো অর্থে দ্বৈতয়তি এরকম প্রয়োগ হয়। মানে যেটা তার সাক্ষাৎ অর্থ নয়, কিন্তু সেই অর্থকে পরিষ্কার করতে, সেই অর্থকে প্রস্ফুটিত করতে সাহায্য করে, সেগুলোকে তাকে বলা হয় দ্যুতক। ঠিক আছে, দ্যোতক মানে হচ্ছে অভিব্যক্তি করায়, বা বললাম যেটা হচ্ছে বোঝায়, জ্ঞাপন করায়, সেটা হচ্ছে দ্যুতয়তি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। হুম। ঠিক আছে, তাহলে এই গল্পটা আমাদের হয়ে গেল। আর আজকে আমরা একটা প্রত্যয় পড়ব, ত প্রত্যয় আর তবদু প্রত্যয়। ত প্রত্যয়ের রূপ সম্বন্ধে পড়া হয়েছে মনে হয় নাকি? ত প্রত্যয় সম্বন্ধে কিছু জানা হয়েছে? না স্যার, প্রিলিমিনারিতে তোয়া প্রত্যয়টা তো ওইভাবে ডিটেলসে পড়ানো হয়নি। আচ্ছা, মানে ত প্রত্যয়, ত আর তবদু প্রত্যয় দুটি প্রত্যয় আছে। যেমন সত্যি হ্যাঁ প্রত্যয় আর সমাজ প্রত্যয় একসঙ্গে বলা হয়, ঠিক তেমনি হ্যাঁ তবদু দুটা প্রত্যয়কে একসঙ্গে বলা হয়। সেই দুটা প্রত্যয় হ্যাঁ। আমরা পড়বো আজ। ঠিক আছে, তাহলে আচ্ছা, বেশি কঠিন নয়, সহজ। আচ্ছা, কে আগের বারে কে পড়লেন, আবৃত্তি কে করেন বললেন, নামটা কি আপনার? স্যার প্রসারী ভট্টাচার্য। এটা প্রসারী। আপনি কি এখানে মানে এই বাংলাদেশ থেকে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, বাংলাদেশ থেকে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ ত প্রত্যয় আর তবতু প্রত্যয় আমরা পড়বো। তো
আমরা দেখেছি যে এই সকল প্রত্যয়গুলোকে কৃত প্রত্যয় বলে আমরা জানি। আর কৃত প্রত্যয়, সমস্ত কৃত প্রত্যয় কি ধাতু থেকে বিহিত হয়, মানে ধাতুর উত্তর তারা যুক্ত হয়ে শব্দ তৈরি করে। যেমন আগেও আমরা পড়েছি সত্রী, সানচ, লিউট, এই সকল প্রত্যয়গুলো আমরা পড়েছি, সেগুলো ধাতুর উত্তরেই বিহিত হয়, তারপরে শব্দ গঠন করে। ঠিক তেমনি ত প্রত্যয় আর তবতু প্রত্যয়, দুটি প্রত্যয় ধাতু থেকে বিহিত হয়। হ্যাঁ, তো ধাতু থেকে এগুলো যখন বিহিত হয়, আমরা দেখেছি যে কোনো প্রত্যয়েই ধাতু থেকে বিহিত হলেও একটা বিশেষ অর্থকে উপস্থাপন করে। তো ত প্রত্যয় আর তবতু প্রত্যয়, এই দুটো প্রত্যয়কে যদি আমরা আলাদা করি, মানে ত প্রত্যয়ও কর্তা অর্থেও বিহিত হতে পারে আর কর্ম অর্থেও বিহিত হতে পারে, কিন্তু তবতু প্রত্যয় শুধুমাত্র কর্তা অর্থেই বিহিত হয়। কর্তা অর্থে বিহিত হয় মানেই আমরা বুঝতে পারছি সে কর্তা অর্থকে উক্ত করে, মানে তবতু প্রত্যয়ান্ত শব্দটি কর্তৃবাচক পদের বিশেষণ হয়। ঠিক আছে, তো তার জন্য তবতু প্রত্যয়ে সেরকম বিশেষ কিছু নিয়ম নেই। আর এগুলো অতীতকাল অর্থকে বোঝানোর জন্য আমরা এই দুটো প্রত্যয় ব্যবহার করি। হ্যাঁ, আমি যদি বলি অহম গতবান, তবতু প্রত্যয়ের ব্যবহার আছে। তবতু প্রত্যয় নিয়ে সেরকম কোনো বিশেষ নেই, মানে যেমন সত্রী প্রত্যয়ের ব্যবহার ঠিক তেমনই রূপগুলো জানতে হবে। এরপরে শুধুমাত্র একটাই বিশেষ, অতীতকালকে বোঝায়। আমরা অনেক সময় লোকারের যে ক্রিয়াপদ, হ্যাঁ, সেই ক্রিয়াপদকে জানি না। যেমন গম ধাতুর লং লোকারে কি রূপ আমি জানি না, তাহলে আমি সেই লং লোকারের অর্থকে বোঝানোর জন্য কি করব, গতবান করে দেবো, তবতু প্রত্যয় যোগ করে দেবো। তখন অহম গ্রামম গতবান, অহম গ্রামম অগচ্ছম, অহম গ্রামম গতবান, একই অর্থ। ঠিক আছে, তো এই তবতু প্রত্যয়ও যদি আমরা প্রথম তবতু প্রত্যয়কে ধরি, সেই তবতু প্রত্যয়ও ধাতু থেকে বিহিত হয়। কোন অর্থে বিহিত হয়, তাহলে কর্তরি অর্থেই বিহিত হয়। ঠিক আছে, আর একটা বিশেষ বলতে হবে, তবতু প্রত্যয়ের রূপ কিভাবে নিয়ে আসবো। তো তবতু প্রত্যয়ের রূপ নিয়ে আসার জন্য একটা উপায় আছে, কিন্তু ত প্রত্যয়ের রূপ নিয়ে আসার জন্য সেরকম কোনো উপায় নেই। তবতু প্রত্যয়ের রূপ বের করানোর জন্য আমাদের আগে ত প্রত্যয়ের কি রূপ সেটা জানতে হবে। ত প্রত্যয়ের যেটা রূপ হবে তার সঙ্গে বথ যোগ করে দিলেই তবতু প্রত্যয়ের প্রাতিপদিকটা পেয়ে যাব। যেমন আমি যদি বলি গম ধাতু, তার তবতু প্রত্যয় করলে কি হবে, তাহলে আমাকে গম ধাতুর আগে ত প্রত্যয়ের রূপ নিয়ে আসতে হবে। ত প্রত্যয় হলে রূপ গত হয়, তার সঙ্গে আমরা বথ যোগ করে দেবো, দিয়ে কি হবে, গতবৎ। এটা হচ্ছে তবতু প্রত্যয়। তার প্রথম আর এক বোঝানো হয় গতবান। ঠিক আছে, তো তবতু প্রত্যয়ের রূপ নিয়ে আসা সহজ। কেন? কারণ তার আগে আমাদের তবতু প্রত্যয়ের রূপটা জানতে হবে। তবতু প্রত্যয়ের রূপ নিয়ে আসা কিন্তু একটু কঠিন। তো সেটা আমরা সাধারণভাবে এরকম তোমাদের যখন পরীক্ষায় থাকবে তখন ত প্রত্যয়ের রূপটা পাশে লিখাই থাকবে, মানে প্রাতিপদিকটা লিখাই থাকবে। এরপরে সেটা সম্বন্ধে আমাদেরকে যোগ্য রূপ নিয়ে আসতে হবে। প্রাতিপদিকটা থাকবে, তার সঙ্গে বিভক্তি যোগ করে কি বিভক্তি আসবে সেটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো তবতু প্রত্যয় সম্বন্ধে সেরকম কোনো কিছু জানার নেই। কর্তাকে উক্ত করে মানে কর্তৃবাচক শব্দের বিশেষণ হবে। যদি বলি যে রামঃ অন্নম অখাদৎ, তবতু প্রত্যয় যোগ করলে রামঃ অন্নম খাদিতবান, এরকমই হবে, কোনো চেঞ্জ হবে না। কর্তরিতে বাক্য মানে কর্তাতে যেমন আছে সেরকমই থাকবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের বাক্য রচনা যখন দেব তখন আমি রামঃ অন্নম খাদতি এরকম দেওয়া থাকবে হয়তো। ঠিক আছে, তো এটাকে বাক্য রচনা যখন করব তখন কিন্তু অর্থ দেখে করা যাবে না। হ্যাঁ, মানে আমি একটা বাক্যই দিয়ে দেবো হয়তো, সেটাকেই বলবো তবতু প্রত্যয় দিয়ে, ত প্রত্যয় দিয়ে, সত্রী দিয়ে, সানচ দিয়ে, কর্মণি করে, লিউট দিয়ে ইত্যাদি ভাবে করতে হবে। তো সেখানে কিন্তু আমি খাদতি দিয়ে রাখবো। অনেকে ভাববে খাদতি আছে তাহলে কি করে তবতু প্রত্যয় আসবে, আসবে না। তো সেরকম ভাবা চলবে না। কেন? কারণ তবতু প্রত্যয় এখানে অভ্যাস করার জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, অর্থ দেখে বাক্য রচনা এখানে করতে হবে না, যখন প্রয়োগ করা হবে তখন অর্থ দেখে করতে হবে। ঠিক আছে, রামঃ অন্নম খাদিতবান, তবতু প্রত্যয় নিয়ে সেরকম কিছু মাথা ঘামানোর নেই, সহজ। কিন্তু ত প্রত্যয়ের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কারণ ত প্রত্যয়ের ক্ষেত্রে ত প্রত্যয় হচ্ছে সাধারণভাবে ধাতুর উত্তর কর্মণি অর্থেই বিহিত হয়। কর্মণি অর্থে কি হয়, বিহিত হয়। কিন্তু এর বিশেষ শুধুমাত্র কর্মণি অর্থে বিহিত হয় না, এর কিছু কিছু বিশেষ আছে। বিশেষ আছে কিরকম,
ধাতু আমরা যেমন জানি যে আত্মনিপদী ধাতু হয়, পরস্মৈপদী ধাতু হয়, এরকম জানি তো আমরা। হুম? কিছু কিছু ধাতু হয় আত্মনিপদী ধাতু, কিছু কিছু ধাতু হয় পরস্মৈপদী ধাতু, কিছু কিছু ধাতু হয় উভয়পদী ধাতু। আমরা এগুলো আগে শুনেছি, একটু আধটু করে শুনেছি কিনা? হুম। হুম? ঠিক তেমনি ধাতুকে আরেক রকম ভাবে ভাগ করা হ্যাঁ যায়, কি? সকর্মক, অকর্মক, আর গত্যর্থক, আর অবিবক্ষিত কর্মক। ঠিক আছে, তাহলে কি কি ভাগে ভাগ করা যাবে? প্রচন্ড গরম করছিল, এখন একটু বৃষ্টি হলো। আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হচ্ছে। তাহলে ধাতু হচ্ছে এরকম, ধাতুকে চার ভাগে ভাগ করতে পারি আমরা: সকর্মক ধাতু, অকর্মক ধাতু, গত্যর্থক ধাতু, আর অবিবক্ষিত কর্মক ধাতু। কি এগুলোর কি অর্থ আমি বলছি। যে ধাতুর কোনো কর্ম আছে বা কর্ম সম্ভব, তাকে আমরা সকর্মক বলি। প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে ধাতুকে, সকর্মক আর অকর্মক। হুম? সকর্মকের মধ্যেই গত্যর্থক একটা ভেদ হবে, সকর্মকের ভেদই একটা হচ্ছে গত্যর্থক। গত্যর্থক বলে কোনো স্পেশাল নতুন কিছু নেই। সকর্মকের যে সকল ধাতুগুলো আছে, যে যে সকল ধাতুগুলো সকর্মক বলে পরিগণিত, তাদের মধ্যে যে সকল ধাতুর অর্থ হচ্ছে গতি, গমন, তাদেরকে গত্যর্থক ধাতু বলছি। যেমন গম ধাতু যদি বলি, তাহলে গম ধাতু হচ্ছে সকর্মক ধাতু, কিন্তু গম ধাতুকে আমি সকর্মকে এখানে ফেলবো না, আমাদের একটু বিশেষ সুবিধার জন্য আমরা তাকে গত্যর্থক ধাতুর মধ্যে ফেলবো, যেহেতু গম ধাতুর অর্থ হচ্ছে গতি বা গমন। আর একটা হচ্ছে অকর্মক, যার কোনো কর্ম হয় না, যেমন সেতে, সেবতে। সেবতে হয় সকর্মক, সেতে অস্তি, ভবতি। ঠিক আছে, এগুলো কি অকর্মক ধাতু। আর একটা হচ্ছে কি অবিবক্ষিত কর্মক ধাতু, তার কর্ম সম্ভব কিন্তু বাক্যে আমি তাকে তার কর্ম বলতে চাইছি না। যেমন গম ধাতুও হতে পারে তখন সেটা, আর অন্য খাদ ধাতুও হতে পারে। ঠিক আছে, তো গম ধাতু খাদ ধাতু উভয়ই কিন্তু সকর্মক, কিন্তু গম ধাতুটাকে গত্যর্থক বলছি আর খাদ ধাতুটাকে সকর্মকের মধ্যে রাখছি। কিন্তু বাক্যে খাদ ধাতুর যেটা কর্ম তাকে আমি বলতে চাইছি না, অথবা গম ধাতুর যেটা কর্ম সেটা আমি বলতে চাইছি না, তখন কিন্তু সেটা অবিবক্ষিত কর্মক হয়ে যাবে। ঠিক আছে, এইরকম আমরা চারটা ভাগে ধাতুদেরকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে অকর্মক, একটা হচ্ছে গত্যর্থক, আর একটা হচ্ছে অবিবক্ষিত কর্মক। সবাই বোঝা গেছে এটা কি বলতে চাইছে এখানে? স্যার, অকর্মক আর অবিবক্ষিতের মধ্যে তফাৎটা কি? অকর্মক মানে তার কর্ম কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, সেটা হচ্ছে অকর্মক। যেমন সেতে, অহম শয়ে, সহ সেতে, এখানে কিন্তু সহ অস্তি, সহ ভবতি, এখানে কিন্তু ভূ ধাতু, অস ধাতু, সিং ধাতুর সহ এধাতে, এদ ধাতুর কোনোদিনই কর্ম কিন্তু সম্ভব নয়, তার জন্য সেটা হচ্ছে অকর্মক। আর স্যার খাদ লাস্টেরটা কি বললেন? অবিবক্ষিত কর্মক। এদ না এদ না না, এধ বৃদ্ধ, এদ এতে, এদ হাতে, এরকম রূপ হয়। এ দাতে। মানে বাড়া, মানে বেড়ে ওঠা আর কি, সেই অর্থকে বোঝানোর জন্য কি হয় এদ হাতে, বৃক্ষম এদ হাতে, এ ধাতে সেতে আর বৃক্ষঃ এদ হাতে। হ্যাঁ, অস ভূ, সিং ধাতু, লাস্টেরটা কি বললেন স্যার? এধ বৃদ্ধ, এধ এদ হাতে। হসতি, হস ধাতু, বহতি, নদী বহতি। কিছু কিছু ধাতু আছে আবার হ্যাঁ, নৃত্যায়ত্তি। কি নৃত্যতি, হ্যাঁ। নৃত্যতি। আবার কিছু কিছু ধাতু আছে
যেগুলো হচ্ছে অর্থভেদে সকর্মকও হয় অকর্মকও হয়, যেমন বহতি বললাম, নদী বহতি, হ্যাঁ ধাতুস্তয়ের কর্মী হলে সকর্মক হয়। তো নদী বহতি যখন বলবো তখন কিন্তু বহ ধাতুটা কি অকর্মক। আবার যখন বলবো ভৃত্যঃ ভারম বহতি, তখন কিন্তু আবার সকর্মক হয়ে গেল। নদতি শব্দ হওয়া, শব্দ এই সকল ধাতু আছে যেগুলো কোনো সময়েই তাদের কর্ম সম্ভব নয়, সেগুলো হচ্ছে অকর্মক। কিন্তু খাদ ধাতুটা কি সকর্মক, কিন্তু বাক্যে আমি যদি তার কর্ম উচ্চারণ করতে না চাই, শুধু যদি বলি সহ খাদতি, তাহলে তার বাচ্য পরিবর্তন তপ্রত্যয় দিয়ে করতে গেলে কি বলতে হবে? তেনা খাদিতম বলতে হবে। তখন কিন্তু সেটা অবিবক্ষিত কর্মক হয়ে যাচ্ছে ধাতুটা, কারণ তার বাক্যে কর্ম বিবক্ষিত। বিবক্ষা মানে কি? বলার ইচ্ছা, তাই তো, বক্তুম ইচ্ছা বিবক্ষা। আর অবিবক্ষা মানে বলার ইচ্ছা নেই, অবিবক্ষিত। লাস্টেরটা আরেকবার রিপিট করুন না, অবিবক্ষিত এই উদাহরণটা। যেটা হচ্ছে অবিবক্ষিত কর্মক, তাই তো। হ্যাঁ স্যার, উদাহরণটা কি বললেন? অন্নম খাদতি যদি বলি, খাদ ধাতুটা কর্ম সম্ভব, তার জন্য খাদ ধাতু কি সকর্মক ধাতু। কিন্তু বাক্যে আমি যদি তার কর্ম যেটা আর কি সেটা বলতে চাইছি না, শুধু বলতে চাইছি সহ খাদতি, এরকম বলতে চাইছি, সহ অন্নম খাদতি ওদনম খাদতি, এটা বলতে চাইছি না, তখন বাক্যে সেই বাক্যে খাদ ধাতুটা কি হবে? অবিবক্ষিত কর্মক হয়ে যাবে। ঠিক আছে, সেই ধাতুটা কি হবে? বাক্যে অবিবক্ষিত কর্মক হয়ে যাবে। অবিবক্ষিত মানে কি? বলার ইচ্ছা নেই। বিবক্ষা মানে কি? বলার ইচ্ছা। অবিবক্ষিত মানে বলার ইচ্ছা নেই। তাহলে যে ধাতুর কর্মকে বলার ইচ্ছা নেই সে হচ্ছে অবিবক্ষিত কর্মক ধাতু। আর কিছু ধাতু আছে যেগুলো গত্যর্থক, মানে সকর্মকেরই একটা ভেদ হচ্ছে গত্যর্থক, যেমন ধাবতি, গচ্ছতি, এগুলো হচ্ছে গত্যর্থক। অটতি, ঠিক আছে, প্রাপ্নতি, প্রাপ্তি অর্থক ধাতুগুলোরও আবার কিন্তু গত্যর্থকের মধ্যে অন্তর্ভাব হবে। এই প্রাপ্তার্থ তে গত্যর্থ, এরকম একটা বাক্য আছে, যেগুলো প্রাপ্ত্যর্থক ধাতু সেগুলো কিন্তু গত্যর্থক ধাতুতেই অন্তর্ভাব হবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দেখলাম, সহ তত্র প্রাপ্ত, কর্তরিতে প্রয়োগ, আমি বললাম না, মনে আছে? হ্যাঁ। প্রধানামাত্যেন প্রেষিত কশ্চিৎ সৈনিক তত্র প্রাপ্ত, তাহলে প্রাপ্ত্যর্থক ধাতু সেটা আবার কি হচ্ছে? গত্যর্থকেই হচ্ছে। ঠিক আছে, তো এই যে প্রয়োগগুলো আজকে দেখলাম তার অর্থগুলো এখন বুঝতে পারবো ঠিকঠাক করে। তো ধাতুকে এরকম আমরা এখন চার ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে সকর্মক ধাতু, একটা অকর্মক ধাতু, একটা গত্যর্থক ধাতু, একটা হচ্ছে অবিবক্ষিত কর্মক ধাতু। ঠিক আছে, এরপরে তপ্রত্যয় যদি সকর্মক ধাতু থেকে হয়, বিহিত হয়, তাহলে কোন অর্থে হবে? তাহলে বলতে হবে সকর্মক ধাতুর থেকে বিহিত হলে শুধুমাত্র কর্মণিতেই হবে। অকর্মক ধাতু থেকে বিহিত হলে কি হবে? কর্তরি আর ভাবে অর্থে। গত্যর্থক ধাতু থেকে করলে কর্তরি আর কি হবে? কর্মণি। অবিবক্ষিত কর্মক থেকে শুধুমাত্র ভাবে। এই হচ্ছে বিষয়। এই জন্যে গত্যর্থক প্রাপ্ত এখানে কর্তরিতে হয়েছিল, না হলে তো তপ্রত্যয় তো কর্তরি অর্থে হয় না বেসিক্যালি। তাহলে কি করে কর্তরি অর্থ হলো? যেহেতু সেটা গত্যর্থক ধাতু তার জন্য কর্তরিতে হলো। কর্মণিতেও হতে পারে, যদি অকর্মক হয় তাহলে কর্তরিতেও হতে পারে অথবা ভাবেও হতে পারে। যদি সকর্মক হয় সেখানে কিন্তু শুধুমাত্র কর্মণিতেই হবে, আর অবিবক্ষিত কর্মক হলে সেখানে ভাবেই হবে। যেমন এক একটা উদাহরণ দিচ্ছি আমি। কামহ অপচত বাক্য, কামহ উদনম অপচত, এটাকে এখানে পচ ধাতু আছে, পচ ধাতুটা সকর্মক, তার জন্যে তার সেখানে পচ ধাতু থেকে তপ্রত্যয় কোন অর্থে হবে?
কোন অর্থে হবে? কর্মণি। কর্মণি অর্থে। তাহলে কর্মণি অর্থে যদি প্রত্যয় হয়, সেই প্রত্যয় কাকে উক্ত করবে? কর্মকে। কর্ম এখানে কি আছে এই বাক্যে? ওদনম। তাহলে সেখানে প্রথম বিভক্তি নিয়ে আসতে হবে। ওদন শব্দে প্রথম বিভক্তি এলে ওদনঃ, আর কর্তাতে কি হবে? রামেণ। রামেণ। হ্যাঁ, রামেণ ওদনঃ। ওদনমই হবে না? না, পুংলিঙ্গ শব্দ। ওদনম ওদনঃ পচ্যতে না, পক্ষতে পক্ষ। পক্বঃ। পশ্চাৎ দিকে প্রত্যয় করলে তার একটা বিশেষ রূপ হয় পক্বঃ। এই কর্তরি কর্মণিতে হয়েছে পক্বঃ, ঠিক আছে? আর এটা কর্মণিতে হয়েছে, আর যদি অন্নম হতো তাহলে পক্বম হতো, ঠিক আছে, নপুংসক লিঙ্গে। যে অর্থে বিহিত হবে তদবাচক যে শব্দ থাকবে সেই শব্দের সেটা হচ্ছে বিশেষণ হবে। তাহলে এখানে কর্ম অর্থে বিহিত হয়েছে, কর্মবাচক শব্দ হচ্ছে উদন, সেটা পুংলিঙ্গে আছে, প্রথম আর এক বচনে আছে, তার জন্য পক্বহ। এখানেও পুংলিঙ্গে প্রথম আর এক বচন হলে রামেণ উদনঃ পক্বহ, ঠিক আছে? তো এই পজ ধাতুর রূপ নিয়ে একটা বিশেষ গল্প আছে, কথা আছে আর কি। পতঞ্জলি মহাভাষ্যকার পতঞ্জলির নাম সবাই শুনেছে, ভগবান পতঞ্জলির নাম। আচ্ছা। তো যখন ভগবান পতঞ্জলি ভাষ্য পড়াতেন, তো তিনি মহাভাষ্য যখন পড়াতেন 84 কি হয়েছিল, পাণিনি প্রভৃতি সনত কুমার প্রভৃতির সঙ্গে তারা যখন হিমালয়ে তপস্যা করছিল, তখন ভগবান পাণিনিও তাদের কাছে গিয়ে বসে গিয়েছিল মানে তাদের কাছে গিয়ে তপস্যা করছিল। সেই তপস্যা করার সময় মহাদেব যখন সন্তুষ্ট হয়ে এসে তখন 14 বার সেই ডমরুটা বাজিয়েছিলেন। ননাদ ঢক্কাম নবপঞ্চবারম। হ্যাঁ, নবপঞ্চ, 9-এর সঙ্গে 5 যোগ করলে 14 বার সেই ডমরুটা বাজিয়েছিলেন। তো সেই 14টা ডমরু বাজিয়েছিলেন, সেটা সনত কুমার প্রভৃতি সেই ডমরুর শব্দ অন্য অর্থ গ্রহণ করেছে। আর ভগবান পাণিনিও কিন্তু যেহেতু শব্দশাস্ত্র রচনার বাসনা নিয়ে সেখানে গিয়েছিলেন, তার জন্য তিনি সেখানে ইউন রিলিক এ ওং এরকম ভাবে 14টা সূত্র ভাবে সেই ডমরুর শব্দটাকে শুনেছে। তো সমর্থ যারা হয় তাদের একটাই উচ্চারিত শব্দ অধিকারী ভেদে বিভিন্ন রকম ভাবে চলে যায়, যে যেটার অধিকারী সে সেটাই শুনতে পায়, ঠিক আছে? তো এই বিষয়েও একটা গল্প আছে। আমাদের গুরুজি যিনি পড়াতেন আমাদের পড়ান, উনি বলতেন একজন কর্ণাটকে কোনো একটা গ্রামে, আমি নামটা মনে নেই, তারও নাম মনে নেই, যিনি আচার্য ছিলেন, তো তিনি এক সময় উপদেশ দিচ্ছেন। তো জার্মান থেকে কোনো একজন স্কলার এসেছেন তার সঙ্গে দেখা করতে। তো তিনি কোনোদিন জার্মান ভাষা জানেন না, সংস্কৃতে বলছেন। আর যিনি জার্মানি তিনি সংস্কৃত জানেন না, জার্মান ভাষাতে বলছেন। মায়ের ক্ষেত্রে এই কথাটা অতদূর যাওয়ার দরকারই নেই, মায়ের ক্ষেত্রে বলা যাবে। নিবেদিতা যখন মায়ের কাছে এসেছিলেন তখন দুজন কথোপকথন করেছিল, কিন্তু সেটা একটা অলৌকিক ব্যাপার। এখানে অলৌকিক ব্যাপার বলতে সেখানে তারা কথাবার্তা কিছু বলেননি, কিন্তু মনের ভাব সমস্ত বুঝতে পেরেছিল। এখানে কিন্তু কথাবার্তা চলছিল সেই জার্মান স্কলারের সঙ্গে। তিনি সমর্থ, অত্যন্ত জ্ঞানী লোক, জ্ঞানী পুরুষ ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন। তো তিনি তার সঙ্গে যখন কথা বলছিলেন, তিনি সমস্ত উত্তর দিচ্ছেন সংস্কৃতে, আর উনি যা প্রশ্ন করছেন সব জার্মানিতে। আর ওনার যারা শিষ্যরা, উনি সবসময় ওনার গুরু যে উত্তরটা দিচ্ছেন সেটা সংস্কৃতে শুনতে পাচ্ছেন, আর জার্মানির ব্যক্তি ওই সংস্কৃতের উত্তরটা জার্মানি ভাষাতে শুনতে পাচ্ছে। তো এরকম যারা সমর্থ ব্যক্তি হয় তাদের একই ভাষা অধিকারী ভেদে বিভিন্ন রকম ভাবে যায়। তো ঠিক তেমনই এখানেও ভগবান যখন 14 বার ডমরু বাজিয়েছিলেন, তখন ভগবান পাণিনি যেহেতু শব্দশাস্ত্র রচনার আকাঙ্ক্ষাতে গিয়েছিলেন, তার জন্য তিনি সেই রকম ভাবে শুনেছেন। আর সনত কুমার প্রভৃতি ব্রহ্মবিদ্যার জন্য ছিলেন, তারা সেরকম ভাবে উপদেশ শুনেছেন। তো যখন এই 14 বার ডমরু বাজিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু এই 14 বার ডমরুটা শুনেছিলেন। তো তার যে অপূর্ব ধ্বনি, তার দ্বারা তিনি অত্যন্ত মোহিত হয়ে গেছিলেন। ততটাই মোহিত হয়ে গেছিলেন, তিনি গিয়ে শেষনাগকে শয়ন করেন, তাকে বলেছে কি যে এই যে ভগবান 14 বার ডমরু বাজিয়েছে, সেই অপূর্ব, তুমি আমার অত বড় সেবক, তো তোমারও এটা একবার শোনা উচিত। তো তার জন্যে তুমি এখন এরপরে আর কি মর্ততে গিয়ে
ওই পাণিনি যে সূত্র রচনা করবে তার উপরে একটা ভাষ্য রচনা করবে, আর তারপরে তপস্যা করবে, তখন মহাদেব এসে তোমার কাছেও এরকম 14 বার ডমরু বাজাবে। তো এরকম ভাবে হচ্ছে পতঞ্জলি তখন মরততে আবির্ভূত হন। হ্যাঁ, তো ওনার যে মা ছিলেন আর কি, তো ওনাকে অঞ্জলি মানে নদীতে স্নান করছিলেন, তারপরে হাতে তুলেছিলেন, দেখছেন একটা সর্প। তো সেখান থেকে তার আর কি, তার জন্য পতঞ্জলি এরকম নাম। ঠিক আছে, অঞ্জলিতে পতিত হয়েছিলেন, তার জন্য পতঞ্জলি এরকম নাম হয়েছে। তো তিনি যখন পড়াতেন আর কি, ওই পড়ানোর সময় পর্দা আড়াল করে পড়াতেন, ছাত্ররা সামনে থাকতো, কিন্তু এখন আমাদের যেমন হচ্ছে, তো কেউ আমিও দেখতে পাচ্ছি না আপনাদের, আপনিও দেখতে পাচ্ছেন না, আপনারাও দেখতে পাচ্ছেন না আমাকে, ঠিক তেমনই ওরকম ভাবে পড়ানো হতো পর্দার আড়ালে। তো সবার অবশ্যই কৌতূহল হতো যে আমাদের গুরুদেব কিরকম ভাবে পড়াচ্ছেন, বা তিনি কে। ঠিক আছে, তো শেষ দিনে তিনি 84 দিনে সমস্ত 4000 সূত্র পড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অন্তিম দিনে কি হয়েছিল, তো অন্তিম দিন সবাই জানে যে আজ পড়ানো হয়ে যাচ্ছে, আজ এরপরে আর গুরুজিকে হয়তো আর দেখতেও পাবো না কিছু এরকম, তাহলে আজ যা হোক করে দেখতে হবে। তো তখন কি হয়েছে, একজন ছাত্র ছিল, সে না বলেই কিন্তু বাইরে বেরিয়ে গেছিল, আর বাকি যারা ছাত্র ছিল তারা কিন্তু ওই কৌতূহলবশত সেই পর্দা সরিয়ে দিয়েছিল। তো যখন পর্দা সরিয়ে দেওয়া হয়, ভগবান পতঞ্জলি তখন মানে সহস্র ফণী হয়ে তিনি শব্দশাস্ত্র পড়াতেন। ঠিক আছে, তো তিনি চাইতেন না যে তার এই রূপ কেউ দেখুক। কিন্তু পর্দা যেহেতু সরিয়ে দিয়েছিল, বাকি সবাই ওই রূপ দেখিয়ে দিয়েছিল। যখন দেখে নিয়েছিল, তখন তার ওই সহস্র চক্ষু থেকে তেজপুঞ্জ এসে সমস্ত ছাত্রকুলকে একদম ভস্ম করে দিয়েছিল। তো এরকম স্বভাবতই যখন এরকম কাজ হয়ে যায়, ক্রোধ নাশ হয়ে গেল, তখন সে বাইরে যে ছেলেটা গিয়েছিল সে এখন আসছে, তখন সে এসে বুঝতে পারছে গুরুদেব অত্যন্ত রাগ করেছেন, ক্রুদ্ধ আছেন, তার কাছে করজোড় করে ক্ষমা চাইছেন। তো তিনি তখন বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে না বলে গিয়েছো, কিন্তু তুমি তো পাপ করেছো, এটা তোমার অন্যায়। তো তাকে একটা অভিশাপ দিয়েছিল কি, যে আমার কাছ থেকে তুমি যা কিছু পড়েছো, তুমি এই সকল তুমি তাকেই একজনকে পড়াবে, তাকে কিছু কোশ্চেন বলেছিল, ঠিক আছে, ততদিন পর্যন্ত তুমি নরভক্ষী রাক্ষস হয়ে যাবে, আর একটা বট গাছের উপরে থাকবে, সেই গাছের নিচ দিকে যে যাবে তাকে তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করবে, যদি কেউ প্রশ্ন উত্তর না দিতে পারে, সেই ব্রাহ্মণ আর বিপ্রকে তাকে তুমি ভক্ষণ করবে, আর যদি উত্তর দিতে পারে তখন তাকে তুমি এই শব্দশাস্ত্র যে আমি তোমাকে পড়িয়েছি সেটা তুমি পড়াবে। তো এরকম সে একটা ওরকম যক্ষ হয়ে গেছিল, তারপরে ওই বট গাছে থাকতে থাকতে তার মানে বিশ্বাস উঠেই গেছিল যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। সেই প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল এটাই যে পজ ধাতু প্রত্যয়ে কিম রূপম। এরকম যখন বিশ্বাস উঠে গেছিল, সবাইকে জিজ্ঞেস করতো, কেউ বলতে পারতো না, তাকে খেয়ে নিত, তখন সে একবার বিশ্বাস উঠে গেছিল, তখন সে ওই যা কিছু পড়েছিল সেগুলো সব পাতাতে লিখে রাখতো। এরপরে পাতায় লিখে রাখতো, সেই লিখে রাখা পাতা ছাগলে খেয়ে নিত। তো এখনো মহাভাষ্যের এমন অনেক জায়গা আছে যেগুলোর উত্তর কিছু পাওয়া যায়নি, তো সেখানে যারা গ্রন্থকার তারা লিখে দেয় যে অজয়া ভক্ষিতম। অজয়া মানে হচ্ছে ছাগল, ছাগি, তার দ্বারা ভক্ষিত হয়েছে, অজয়া ভক্ষিতম, এরকম ভাবে এখনো লেখা আছে। ঠিক আছে, মানে ম্যানুস্ক্রিপ্টে কোথাও এরকম অজয়া ভক্ষিতম এরকম লেখা ছিল। তো একজন ব্রাহ্মণ এরকম সে ওই বট গাছের নিচের দিকে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করেছিল পজধাত হোক প্রত্যয় কিম রূপম, তখন সে বলেছিল পক্বম। তো তারপরে সেই ব্রাহ্মণকে সবকিছু পড়িয়েছিল, আর পড়িয়েছিল মানে সেই সবকিছু আর কি দিয়ে দিয়েছিল, যা কিছু পাতায় লিখে রেখেছিল আর কিছু পড়িয়েছিল, এরকম একটা কথা আর কি পাওয়া যায়। তো পজধাতুর তপ্রত্যয় কি রূপ হয় সেটা ভালো করে জেনে রাখতে হবে ব্যাকরণ পড়তে গেলে আগে। এই হচ্ছে পজধাতুকে তপ্রত্যয় করলে পক্ব, এটা রূপ হচ্ছে। এরকম অনেক ধাতু আছে যেগুলো তপ্রত্যয় করলে রূপের অনেক পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, যেমন কষ্টম, এখানেও তপ্রত্যয় আছে, এখানে তটা ট হয়ে গেছে। নষ্টম, স্পষ্টম, দৃষ্টম ইত্যাদি আছে। হ্যাঁ, মূঢ়, লীঢ়, এখানেও কিন্তু তপ্রত্যয় আছে। জীর্ণ, শীর্ণ তপ্রত্যয় আছে। আর গঠিত, এগুলো সব তো স্পষ্টই জানাই আছে। তো এরকম ভাবে কিন্তু তপ্রত্যয়ের অনেক জায়গাতে রূপের পরিবর্তন হয়, তার জন্য সেগুলো আরো ব্যাকরণ পড়ে জানতে হবে কোথায় কি পরিবর্তন হয় না হয়। ঠিক আছে, তো পজ ধাতুর তপ্রত্যয় হচ্ছে পক্বম, এই রূপটা হচ্ছে পক্বহ, অদুনহ পক্বহ, এখানে আমাদের প্রকৃত বাক্য। ঠিক আছে, তো একটা গল্প বলা হলো জাস্ট। হ্যাঁ, বলুন।
স্পষ্টম নষ্টম মূঢ়, তারপর হ্যাঁ, কষ্টম নষ্টম স্পষ্টম দৃষ্টম, দৃষ্টম এখানে এই যে তপ্রত্যয়, দৃষ্টম রুষ্টম ভ্রষ্টম তুষ্টম ইত্যাদি অনেক আছে। স্যার হুম, তাছাড়া শীর্ণম, হ্যাঁ, জীর্ণম, পূর্ণম, পূর্ণম যে আমরা বলি পূর্ণম, তপ্রত্যয় আছে ওখানে। হ্যাঁ, গাঢ়, লিঢম, দৃঢ়ম, দৃঢ়ম এখানে তপ্রত্যয় আছে। এরকম ভাবে বিভিন্ন পরিবর্তন হয়। ক্ষাম, ঠিক আছে, ক্ষামম, অন্নম, অন্নম এখানে অধাতু থেকে তপ্রত্যয় আছে, অন্নম, ছিন্নম, ভিন্নম। হুম, শুষ্কম, হ্যাঁ, শুষ্কম এখানে কি প্রত্যয় আছে? সবাই বলে ক প্রত্যয় আছে, কিন্তু ত প্রত্যয় আছে, শুষ্কম। স্যার সকল ধাতুর ক্ষেত্রে কি ত এর সাথে ত প্রত্যয় রূপের সাথে বচ লাগালে তবত হয়ে যায়? হ্যাঁ, এরপরে পক্ব, এর সঙ্গেই বত লাগালে পক্ববত, তার সঙ্গে পক্ববান, এরকম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নিদ্রাণ, নিদ্রাণ বলি না, ঘুমিয়ে গেছে মানে নিদ্রাণ বা নিদ্রাণবান, ওখানে মূর্ধন্য হয়ে যাচ্ছে ত প্রত্যয় আবার। এরকম অনেক রূপ আছে, সেগুলো আলাদা আলাদা জায়গাতে হয়। তো এই হচ্ছে পক্ব। ঠিক আছে, এরপর অকর্মক, অকর্মক ধাতু ক্ষেত্রে কর্তরী অর্থ হতে পারে, ভাবেও অর্থ হতে পারে। যেমন সহ ভবতি, ভবতি ভূধাতু অকর্মক, তার যদি প্রত্যয় করতে পারি তাহলে তেন ভূতম, এটাও হতে পারে, আবার সহ ভূতঃ, এটাও হতে পারে। কর্তরী অর্থে আছে। গত্যর্থ ধাতুর ক্ষেত্রে কর্তরী অর্থও হতে পারে, আবার কর্মণী অর্থও হতে পারে। যেমন গ্রামম গচ্ছতি, কি হবে? গ্রামম অগচ্ছত। রামः গ্রামম গতः, অথবা রামেণ গ্রামः গতः, এটাই হতে পারে। এটা অবিবক্ষিত কর্ম। যেমন পচ ধাতুরেই যদি বলি সহ পচতি, এই বাক্যতে পচ ধাতু কি অবিবক্ষিত কর্ম, তাহলে তেন পক্বম। ভাবে হলে কি হয়? ভাবে হলে সামান্য ভাবে নপুংসক হবে, আর প্রথম আর এক বচন হবে। ঠিক আছে, ভাবে বাক্য হলে কি হয়? এখানে পক্বম হলো, পক্বম কেন করলাম, পক্বহ কেন করলাম না, তেন পক্বহ কেন করলাম না? তো ভাবে একটা নিয়ম আছে, ভাবে উৎসর্গিকম ক্লিবত্তম একবচনাঞ্চ। ভাবে যদি কোনো প্রত্যয় হয় তাহলে সেখানে সামান্য ভাবে কি করতে হবে? এক বচন নিয়ে আসতে হবে, নপুংসক লিঙ্গে নিয়ে আসতে হবে, আর প্রথমা হতে হবে। ভাবে উৎসর্গিকম একবচনম ক্লিবত্তঞ্চ। ঠিক আছে, উৎসর্গিক মানে হচ্ছে সামান্য ভাবে, সামান্য ভাবে ভাবে এক বচন নিয়ে আসতে হবে, আর ক্লিব লিঙ্গ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তেন পক্বম, এরকম রূপ হবে। তাহলে এটা বোঝা গেল, চারটা ধাতুর ভেদ করে এখানে বিভিন্ন রকম ভাবে তপ্রত্যয়ের ব্যবহার হয়। স্যার এগুলোর কি একটা নোটস মতো পাওয়া যাবে? যেমন আমরা প্রিলিমিনারিতে ওই টিচাররা একটু পাঠাতেন একটা পিপিটিতে, মানে বা ওয়ার্ড ডকুমেন্টে লিখে, এই ধরুন 5-6টা পাতা, মানে একটা নোটস মতো ওনারা গ্রুপে শেয়ার করে দিতেন পরে। তো সেরকম যদি পাঠানো যায় তাহলে খুব হেল্প হয়, একটু দেখবেন। এই তো স্যার আপনি সত্যিতে একটা দিয়েছেন, তেমনি হ্যাঁ, সানজ আর এটা তো একটা দিয়ে দেবেন স্যার। সানোচারটা সত্যি দেওয়া আপনি হয়নি। একটা দিয়েছেন, সানজটা দেননি স্যার। মানে জাস্ট এটা একটু গ্রুপে শেয়ার করে দিলেই হবে।
সত্তরটা কি গ্রুপে আছে, মানে হ্যাঁ, কবে গ্রুপে নাগাদ আছে, পাঠিয়েছে? 70টা আছে। আচ্ছা, দেখবো আমি। না পেলে আমি বলবো, আপনি একটু আমাকে কাইন্ডলি শেয়ার করে দেবেন তাহলে। না না, গ্রুপে আছে 70টা, আচ্ছা, দেখো গ্রুপে আছে। দেখ। হ্যাঁ। সানসটা স্যার একটু দিয়ে দিন। হুম। হুম। তো নোটস এখান থেকে নোটস করা যেতে পারে, ঠিক আছে। এই এটাই বলার হ্যাঁ, আছে, সকর্ম ধাতুর উত্তর হ্যাঁ, এরকম তো এইটুকুই নোটস আর কি, এইটুকুই নোটস। আর এখানে হ্যাঁ, বিশেষ হ্যাঁ। কিছু নেই। এই যে এই ধাতুর সকর্মক 4টা ভেদে, এটাই স্ক্রিনশট করেও রাখতে পারেন, অথবা এটাই গ্রুপে দিয়ে দেওয়া যেতে পারে, অথবা খাতায়ও এরকম ভাবে লিখে নিতে পারেন। হ্যাঁ স্যার, একটু একটু গ্রুপে দিয়ে দিন না স্যার। আচ্ছা। স্যার ওই বাক্য রচনাগুলো পাঠিয়েছিলাম, মানে আপনি যেগুলো ইয়ে করতে বলেছেন হুম। হোমওয়ার্কটা। থেকে পাঠিয়েছেন? একজন পাঠিয়েছিলেন। একজন পাঠিয়েছেন, তাই তো? হুম। এই একটা বাক্য ছিল, রামঃ সীতয়া গোগদা তটে কোকিল গানম শৃণোতি। তার সত্যি প্রত্যয় করলে হচ্ছে রামঃ সীতয়া গোদা তটে কোকিল গানম শৃণবন অস্তি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে রামেণ সীতয়া গোদা তটে কোকিল গানম শৃণ্যতে, এটা হবে না তো, মূল ধাতু কি আছে দেখতে হবে। শৃণোতি এখানে মূল ধাতু হচ্ছে শ্রু, তার সঙ্গে ইয় যোগ করে তে, শ্রুয়াতে, ঠিক আছে। স্যার এটা কর্ম নিতে। হ্যাঁ, কর্ম নিতে মূল ধাতুর সঙ্গে ইয়কার যোগ করতে হবে। এখানে শৃণোতি মূল ধাতু আছে কি, শ্রু না ধাতু, স্যার, শ্রু শ্রু। শ্রু এতে। আচ্ছা স্যার, হ্যাঁ, বুঝেছি। শ্রুয়তে, ঠিক আছে। রামঃ স্থিতয়া গোদাতটে কোকিল গানস্য শ্রবণম করোতি। শ্রবণম শ্রু ধাতু আছে, তার উত্তর সঙ্গে লুট প্রত্যয়, লুটের প্রত্যয়ের অনযোগ হবে, তারপরে এরকম শ্রবণম হবে। শ্রবণ, এটা ভাবলেই পাওয়া যেত যে আমরা বাংলাতেও ব্যবহার করি শ্রবণ। শ্রবণম করোতি, ঠিক আছে। আর কিছু ছিল মনে হচ্ছে? হুম।
আর কিছু থাকেনি? হুম স্যার হুম স্যার একটা কোকিল গানস্যই হবে তো? হ্যাঁ, কোকিল গানস্য ঠিক আছে, শ্রবণম করতি হবে। ঠিক আছে, এই এগুলোই দেওয়া ছিল, তো আর কিছু দেওয়া থাকেনি? বলা হয়েছিল তাহলে সানজ দুটো করতে, দুটো কর্মণীতে সানজ করতে হবে বলা হয়েছিল। এটা সানুজ যেখানে বলেছিলেন? হ্যাঁ, যেখানে এমনি হচ্ছে না সেখানে কর্মণীতে সানজ করতে হবে। সীতা বাল্মীকি আশ্রমে এটা ছিল স্যার। सीता वाल्मीकेः आश्रमे कष्टेन तिष्ठति। তিষ্ঠতি। सीता वाल्मीकेः आश्रमे कष्टेन तिष्ठन्ति। ঠিক আছে, সীতয়া বাল্মীকেः আশ্রমে কষ্টেন স্থিয়তে, এখানে স্থা ধাতু আছে, তার সঙ্গে কর্মণিতে বাক্য করলে স্থিয়তে হবে। সীতা বাল্মীকেः আশ্রমে কষ্টেন স্থানম করোতি। ঠিক আছে, জনমেজয়ः ক্রোধাপন্নः সর্পয়াগম করোতি। সর্পয়াগম কুর্বন अस्ति, अस्तिটা দিতে হবে। সর্পয়াগः ক্রিয়তে। ঠিক আছে, সর্পয়াগস্য করণম করোতি। এখানেও ওই সানসটা করা হয়নি, কর্মণি সানসটা। তক্ষকः ইন্দ্রাসনম আরোহ্য अस्ति। তক্ষকः ইন্দ্রাসনম আরোহ্য সন তক্ষকেण ইন্দ্রাসনম আরোহ্য ভূয়তে। তক্ষকः ইন্দ্রাসনম আরোহ্য ভবনম করোতি। सीता वटवृक्षाय शापं ददाति। सीता वटवृक्षाय शापं ददति। सीता वटवृक्षाय शापः दीयते। सीतया सीता वटवृक्षाय शापस्य दानं करोति। ঠিক আছে, স্যার একটা খটোমটো অনুবাদ দিয়েছিলেন। হ্যাঁ করেছেন কি? হ্যাঁ স্যার, ওর নিচে লেখা। আচ্ছা, গমনরত হরিণকে অনুসরণ করে রাজা দুষ্যন্ত তপবনে প্রবেশ করল। গমনম করোতি মৃগস্য অনুবর্তিতুম। এরকম ভাবে এই জন্যই তো আমি দেখার জন্য দিলাম না, গমনরত হরিণকে। তাহলে এখানে গমনরত হরিণ এরকম অর্থ বোঝানোর জন্য কি প্রত্যয় করতে হবে? সত্রী প্রত্যয় করতে হবে। হরিণকে অনুসরণ করে মৃগম অনুসরণ, অনুসরণ করলেই হয়ে যাচ্ছে। অনুসরণ করে, অনুসরণ, হ্যাঁ, শ্রী ধাতু সরতি হয়, সত্রী প্রত্যয় করলে অনুসরণ প্রথম আর একবচনে। রাজা দুষ্যন্ত তপবনম প্রবিষ্টবান বা প্রবিশতি। তপবনে প্রবিশতি তো হবেই না, তপবনম প্রবিশতি। আর তাহলে কি পুরো হবে? জিনিসটা কিরকম দাঁড়াবে?
গচ্ছন্তম মৃগম অনুসরণ রাজা দুষ্যন্তঃ তপোবনম প্রবিশতি। একটাই বাক্য হবে এখানে। গমনম করোতি, মৃগস্য অনুবর্তিতুম, বাক্যের অর্থ তো কিছুই আসছে না। আসছে কি? গমনম করোতি, এখানে যে আমি ক্রি ধাতু থেকে তি প্রত্যয় নিয়ে এসেছি সেটা তো কর্তা অর্থে। তাহলে গমন এখানে ওই করোতি এখানে যে আসে তার ক্রিয়াপদ কি? স্যার গচ্ছন্তম মৃগः অনুসরণম। মৃগম, মৃগম গচ্ছন্তম মৃগম। মৃগম অনুসরণ রাজা হুম। দুষ্যন্তঃ তপোবনম প্রবিশতি। হ্যাঁ, বস্য খগাহ গানম কুর্বন্তি, এই বাক্যটাও ঠিকই আছে, কিন্তু কুজন্তম বা গায়ন্তম খগান পশ্য এরকম বললে আরো ভালো হবে। এটাও ঠিক আছে, অসুবিধা নেই, এরকমও বাক্য হয়। স্যার এটা কি বলবো? পশ্য খগা গায়ন্তম খগান পশ্য, ওই সত্রি প্রত্যয় করে আর কি। আচ্ছা স্যার। বা এই বাক্যটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে, কিন্তু আগের বাক্যটা ভুল হয়েছে। পশ্য মৃগাহ গানম কুর্বন্তি, এটাও ঠিক আছে একদম। এই বাক্যের জন্য, এই ধরনের বাক্যের জন্য শাস্ত্রে কত বিচার। ঠিক আছে, তাহলে আজ অতটা পর্যন্তই রইলো। বাড়ির কাজ তো কেউ করছে না, তাহলে আর বাড়ির কাজ দিয়ে লাভ নেই। না স্যার দিন স্যার। আগের গুলো কেউ করে নিয়ে আসেনি, এর আগে কোনো ব্যাচে এরকম করেনি। কাজ দিলে প্রত্যেকবারই করে মানে ম্যাক্সিমাম করে নিয়ে আসতে, এক দুজন হয়তো করতো না। যে সকল বাক্যগুলো দেওয়া হয়েছে সেই সকল বাক্যগুলোর সঙ্গে এরপরে সত্রী সানজ, কর্মনীতে হলে কর্মনীতে সানজ করতে হবে, তার সঙ্গে তপ্রত্যয় আর তবতু প্রত্যয় এই দুটাও অ্যাড করতে হবে। ঠিক আছে, যে পাঁচটা বাক্য দেওয়া হয়েছে সেগুলোকে এরকম ভাবে বাক্য রচনা করে নিয়ে আসতে হবে। সত্রী সানজ লিউট করতে হবে স্যার? হ্যাঁ, লিউট সত্রী সানজ কর্মণী সানজ হলে কর্মণী সানজ করতে হবে। আর ঠিক আছে, আর তোয়া তবতু, তবতু, হ্যাঁ তোয়া তবতু, হুম এই 5টা নিয়াজ করতে হবে। হ্যাঁ স্যার আগের দিনে একটা দুটো করেছিলাম, সবকটা করা হয়নি, কিন্তু কয়েকটা করে 3-4টে মতন করেছিলাম। ঠিক আছে, তাহলে বাকিটা করতে হবে, আর যে দুটো করে আচ্ছা নতুন। আচ্ছা, করবো নিশ্চয়ই স্যার, এবারে পরের সপ্তাহে নিশ্চয়ই করে রাখবো। এটা আপনি যে ওই যেটা দিয়ে দিলেন ওর মধ্যেই 5টা বাক্য আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই আমাদের গ্রুপে যেটা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আমি কিছু বাক্য আপনাদের দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ একটু তাহলে পাঠিয়ে দিন, আমরা ওইগুলোকে করে নিয়ে আসবো। ঠিক আছে, আমার কাছে একটা আচ্ছা, বই আছে, আচ্ছা। ওখান থেকে আমি দিচ্ছি। ঠিক আছে, এগুলো ছেড়ে দিন, আমি 5টা বাক্য এখন দিচ্ছি, 5-10টা বাক্য, সেখানে সেই বাক্যগুলোতে কর্মণি কর্তরি, হ্যাঁ কর্তরিতে বাক্যটা থাকবে, তাকে কর্মণিতে করতে হবে, লুট প্রত্যয় দিয়ে করতে হবে, সত্রী দিয়ে করতে হবে, সানজ দিয়ে করতে হবে। যদি কর্মণি সানজ সম্ভব, যদি বাক্য কর্তরিতে পরস্মৈ পদ থেকে ধাতু, তাহলে কর্মণি সানজ হবে, সেখানে কর্মণি সানজ করতে হবে, প্রত্যয় করতে হবে, তার সঙ্গে তবধু প্রত্যয় করতে হবে। ঠিক আছে, অতটা পর্যন্ত করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে তাহলে রাখছি। শুভরাত্রি স্যার। হ্যাঁ, সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হুম।